দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। টানা 6 মাস ধরে কমছে দেশের রপ্তানি আয়। ক্রয় দেশ কমে যাওয়া আর উচ্চ শুল্কের প্রভাব বলছেন ব্যবসায়ীরা। ধানের বাম্পার ফলনের পরও ভারত থেকে চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার। সরু চালের দাম নিয়ন্ত্রণে এমন উদ্যোগ। টানা কর্মবিরতিতে প্রায় স্থবির চট্টগ্রাম বন্দর। বাড়ছে কন্টেইনারের চাপ, নেতিবাচক প্রভাব অর্থনীতিতে। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। টানা 6 মাস ধরে নেতিবাচক দেশের রপ্তানি আয়। সবশেষ জানুয়ারিতে যে রপ্তানি আয় এসেছে তা আগের বছরের একই সময়ের তুলনায় 0.50% কম। আর অর্থ বছরের 7 মাসে আয় কমেছে প্রায় 2%। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। ব্যবসায়ীরা বলছেন, ক্রয় দেশ কমে যাওয়া ও উচ্চ শুল্কের প্রভাবে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ধারাবাহিক এই মন্দাদশা চাপ বাড়াতে পারে দেশের বৈদেশিক লেনদেনে। দেশের রপ্তানি আয়ের মন্দাদশা যেন কাটছেই না। সবশেষ জানুয়ারিতে রপ্তানি আয়ের সবচেয়ে বড় উৎস তৈরি পোশাক খাত থেকে আয় এসেছে $361 কোটি। আগের বছর একই সময়ে যা ছিল $366 কোটি। সে হিসেবে বছরের ব্যবধানে আয় কমেছে 1.35%। যদিও আগের মাসের তুলনায় 12.5% মতো বেড়েছে রপ্তানি আয়। তবে সার্বিক হিসাবে চলতি অর্থ বছরের জুলাই থেকে জানুয়ারি এই 7 মাসে তৈরি পোশাক খাতের আয় দাঁড়িয়েছে $2298 কোটি, যা আগের বছরের তুলনায় প্রায় 2.5% কম। ক্রমাগত রপ্তানি কমার কারণ তো এটা খুব স্বাভাবিক। বিশ্ববাজারের পরিস্থিতি ভালো না, রপ্তানি আদেশ কম, বায়ারদের দিক থেকে আনইথিক্যাল বাইং প্র্যাকটিস, এদিকে ব্যাংকিং নানা রকমের অসহযোগিতা, চরম অসহযোগিতা। ব্যাংক ব্যবসায়ীদের টাকা চুষে লুটে মুটে নানাভাবে খাওয়ার চেষ্টা করছে, যেটা অতীতে কখনো ঘটেনি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, রপ্তানি ঝুড়িতে থাকা 27টি খাতের মধ্যে 13টির আয়ই নেতিবাচক অর্থ বছরের প্রথম 7 মাসে। এই সময় কৃষি খাতের আয় কমেছে প্রায় 10%, প্লাস্টিক পণ্যের রপ্তানি কমেছে 4.25%-এর বেশি, হ্যান্ডিক্রাফট 17.38%, সিরামিক পণ্যের রপ্তানি আয় কমেছে প্রায় 21%। যদিও চামড়া খাতের রপ্তানি আয় বেড়েছে 6.5%, বেড়েছে পাট ও পাটজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং সহ অন্যান্য বেশ কিছু খাতের আয়। যদি অর্থনীতি স্বাভাবিক গতিতে ফিরে আসে নির্বাচনের পরে, কাজেই তখন কিন্তু আমাদের আমদানি এবং রপ্তানির মধ্যে যে পার্থক্য, এটা কিন্তু আরও বেশি হবে। কাজেই আমাদেরকে রপ্তানি বৃদ্ধির জন্য সরকার আমাদেরকে যে সমস্যাগুলো আছে এগুলো দূর না করতে পারলে আমাদের কিন্তু বৈদেশিক মুদ্রার প্রাপ্যতা এটা কিন্তু সমস্যার সম্মুখীন হবে। সব পণ্য খাত মিলিয়ে জানুয়ারিতে আয় এসেছে $441 কোটি। আগের বছর একই সময়ে যা ছিল $443 কোটি। সে হিসাবে আয় কমেছে 0.50%। যদিও ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে আয় বেড়েছে 11.22%। তবে অর্থ বছরের 7 মাসে মোট রপ্তানি আয় এসেছে $2,841 কোটি। আগের অর্থ বছর একই সময়ে এসেছিল $2,896 কোটি, অর্থাৎ আয় কমেছে 1.93%। ইউডির স্টেটমেন্ট যেটা বলছে সেটা কিন্তু ডিক্লাইন করছে, ইউডির পরিমাণ ডিক্লাইন করছে, ভ্যালু ডিক্লাইন করছে। রপ্তানির যে গ্রোথ আপনারা যেটা গত 6 মাস যাবত ডিক্লাইনিং দেখেছেন, এটা আগামী জুনের আগে ফিরে আসার সম্ভাবনা খুব কম। তথ্য বলছে, জুলাই মাসের পর টানা পতনের মুখে পড়ে দেশের রপ্তানি আয়। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। গেল বছরের 3 মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে দেশে। সরকারি গুদামও মজুদ রয়েছে ইতিহাসের সর্বোচ্চ। এরপরও ভারত থেকে চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার, মূলত সরু চালের দাম নিয়ন্ত্রণ করতে এমন উদ্যোগ। তবে এই পদক্ষেপকে যৌক্তিক মনে করছেন না বিশ্লেষকরা। তাদের মতে, খোলা বাজারে ভর্তুকি মূল্যে চালের সরবরাহ বাড়ানো গেলেই কমে আসত দাম। হিলি রিপোর্টার হালিম আল রাজির সহযোগিতায় রঞ্জিবুল মিজানের রিপোর্ট। পায়জামার গুটি স্বর্ণা, এই দুই জাতের মোটা চালের যোগান আসে আমন মৌসুমে। রাজধানীর বাজারে যা বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা দরে। মাঝারি মানের BR-28 কেজি 58 থেকে 60 টাকা। সরু চাল বিক্রি হচ্ছে 78 থেকে 80 টাকার উপরে। দেশের বাজারে বিক্রি হওয়া এসব চালের দাম বেড়েছিল 5 থেকে 60 টাকার মতো মাসের ব্যবধানে। চালের দাম অনেক বাড়তি, তো 80 টাকার নিচে 75-78 টাকার নিচে চালের কেজি নাই। রিসেন্টলি চাল কাটা হয়েছে, চালের করা হয়েছে, তারপরও দাম বেড়ে গেল। বোঝা যায় যে সরকারের অত নজরদারিটা নেই। নজরদারি না থাকাতে যেটা হচ্ছে যে বিভিন্নভাবে বিভিন্ন ব্যক্তি বা সিন্ডিকেট বলেন, ওরাই দাম বাড়িয়ে দিচ্ছে হয়তো বা। নাজিরশাইলটা আর মিনিকেটটা একটু বাড়ছে বেশি, তবে নাজিরশাইলটা কেজিতে কোনো চালে 5-7 টাকা বাড়ছে। ভালো 28, নতুন পুরান আছে আর কি। পুরানটা হইলো আপনার 60 টাকা, নতুন হইলো 55 টাকা,
আর আপনার ভালো মিনিকেট হলো 85 টাকা 80 টাকা। বাজার নিয়ন্ত্রণে গেল মাসের মাঝামাঝি বেসরকারি পর্যায়ে 2 লাখ টন সিদ্ধ চাল আমদানির অনুমতি দেয় সরকার 232টি প্রতিষ্ঠানকে, যারা ইতোমধ্যে আমদানি শুরু করেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে অনুমতির প্রথম 11 দিনে স্থল বন্দর দিয়ে দেশে এসেছে 15,554 টন চাল। শিপমেন্ট 6 গাড়ি 9 গাড়ি 42 গাড়ি মানে ঢুকতেছে আর কি, কিন্তু মার্কেটে আমরা আমার নিজের মাল ঢুকে আছে, তো দেখছি খুব একটা চাহিদা নাই, মানে বাজারে যে একটা চালের যে একটা চাহিদা, খুব একটা চাহিদা নাই। কৃষি মন্ত্রণালয়ের তথ্য বলছে 2024-25 অর্থ বছরে আমন, আউশ আর বোরো এই 3 মৌসুমে 4,19 লাখ টন চাল উৎপাদন হয়েছে দেশে। সরকারি খাদ্য গুদামে মজুদ রয়েছে সোয়া 21 লাখ টন খাদ্যশস্য, যার মধ্যে চালই রয়েছে 18.5 লাখ টন। সরকারি হিসেবে বছরে চালের চাহিদা 3,60 লাখ থেকে 3,70 লাখ টন। সেই হিসাবে চাহিদার তুলনায় যোগান রয়েছে পর্যাপ্ত, মজুদ রয়েছে রেকর্ড পরিমাণ। তারপরেও ভারত থেকে চাল আমদানির প্রয়োজন পড়ছে কেন? তারা এটা পরিকল্পিতভাবে করছেন পরবর্তী সরকারকে এটা ব্যর্থ সরকার করার জন্য, অথবা তারা নাবুঝি করছেন। কারণ কোনো অবস্থাতেই চালটা নিয়ে তাদের এই খেলাটা ঠিক হয় নাই। ধানের দামটা সঠিক রাখা এবং ধান উৎপাদনের জন্য কৃষকদের উৎসাহিত করা, কোনোটাই না খাদ্য মন্ত্রণালয় করতে পেরেছে না কৃষি মন্ত্রণালয় করতে পেরেছে। সম্প্রতিকালে প্রচুর আমদানি হয়েছে চালে, তারপরেও উৎপাদন মৌসুমের শেষে প্রায় 2 লক্ষ টন চাল আমদানির কথা বলা হয়েছে, যেটা খুব যুক্তিপূর্ণ নয়। সামনে নির্বাচন এবং এরপরে একটা নির্বাচিত স্থায়ী সরকার আসবে, তাদের বিবেচনার জন্য এবং পর্যালোচনার জন্য সুযোগ রাখা উচিত, এবং এই সময়ে খুব তাড়াহুড়ো করে চাল আমদানি করার কোনো যৌক্তিক কারণ নেই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খাদ্যশস্যের যে তথ্য সংগ্রহ করে এবং প্রদান করে সে পরিসংখ্যানে ত্রুটি রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। তাছাড়া সরকারের রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। এমন পরিস্থিতি কর্মবিরতিতে 5ম দিনের মতো প্রায় স্থবির চট্টগ্রাম বন্দর, যার প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে। বন্দরে বাড়ছে কন্টেইনারের চাপ। এরই মধ্যে বন্দর সহ অফডকে সৃষ্টি হয়েছে কন্টেইনার জট। এ নিয়ে নাজমুল সাদিকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সঞ্জীব দেবাবু। একটিও পণ্যবাহী যানবাহন নেই বন্দর গেইটে। বন্দর ঘিরে থাকা সব সড়ক ফাঁকা, অথচ প্রতিদিন এই বন্দর থেকে ডেলিভারি হতো 5 থেকে 6 হাজার একক কন্টেইনার, যেগুলো বহন করা যানবাহনের ভিড় থাকতো পুরো এলাকায়। টানা কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরের সৃষ্ট অচলাবস্থা নেতিবাচক প্রভাব ফেলছে দেশের অর্থনৈতিক ব্যবস্থায়। আমরা চাইব সরকারের প্রতি অনুরোধ, যত দ্রুত সম্ভব এর সমাধানটা, কারণ এর সমাধান যদি করতে না হয় বাংলাদেশের মধ্যে বড় ধরনের একটা সমস্যা সৃষ্টি হবে, বিশেষ করে এক্সপোর্ট এবং ইম্পোর্টের ক্ষেত্রে। সামনে রমজান এবং ইলেকশন পারপাস, ফ্যাক্টরিগুলো যদি এইভাবে র ম্যাটেরিয়ালস না পায়, তাহলে কিন্তু আমরা এই সিজনটা আমাদের জন্য ক্ষতির সম্মুখীন, প্লাস সামনের বুকিংগুলো কিন্তু আমরা পেতে কষ্ট হবে। বন্দরের গতকালকে সারাদিনে কোনো এনওসি দেওয়া হয়নি, আজকেও এখনও আন্দোলন চলছে। তো এই জাহাজগুলো কিন্তু কন্টেনারবাহী জাহাজ না, এগুলো কন্টেনার বাইরের অন্য জাহাজ, যেগুলো ব্রেক বাল্ক এবং অন্যান্য পণ্যগুলো নিয়ে আসে, সেগুলো চট্টগ্রাম বন্দর থেকে আপনার নিতে হয়, এনওসি নিতে হয়, নো অবজেকশন সার্টিফিকেটগুলো নিতে হয়, তারপরে সেগুলোকে অন্যান্য আরও প্রসেসিংগুলো শেষ করে তারপরে বন্দর ত্যাগ করে। তো এই জাহাজগুলো যে অলস বসে আছে, যারা আমদানি রপ্তানি পণ্য করেন তাদের কস্টিংগুলো বেড়ে যাবে, সামনে রোজা আছেন, সে বিভিন্নভাবে কিন্তু আমরা এটাতে এফেক্টেড হব। এরই মধ্যে বন্দরে বাড়ছে কন্টেইনার চাপ, অফডকে জমেছে আমদানি রপ্তানি পণ্যবাহী কন্টেইনার। আমাদের রপ্তানি পণ্যবাহী কন্টেনারের যে স্টক ছিল 8,000, এটা প্রায় 10,000 ছুঁই এখন। এবং এই কর্মসূচি যদি আরও দীর্ঘায়িত হয় তাহলে রপ্তানি পণ্যের স্টক কিন্তু 10 থেকে 15,000 টিউজে চলে যাবে, এবং এই বিশাল স্টকটাকে আমাদের রিলিজ করতে আমাদের 10 থেকে 15 দিন বা 3 সপ্তাহ লেগে যেতে পারে। আর আমদানি পণ্যবাহী কন্টেনার আমরা যেগুলো চট্টগ্রাম বন্দর থেকে আনি 87 ধরনের, সেগুলো কিন্তু চট্টগ্রাম বন্দরে স্টক হচ্ছে, কারণ আমরা ওগুলো আনতে পাচ্ছি না। সুতরাং এক্ষেত্রে চট্টগ্রাম বন্দরে কন্টেনার জট আরও তীব্র আকার ধারণ করবে। আমাদের আইটেমগুলোর বাইরে চট্টগ্রাম বন্দর যে শতভাগ এফসিএল পণ্য তাদের ইয়ার্ডগুলো থেকে ডেলিভারি প্রদান করে থাকে, সেগুলোও কিন্তু ডেলিভারি বন্ধ হয়ে যাবে। বন্দর ঘিরে এমন অচলাবস্থা বহির্বিশ্বে চট্টগ্রাম বন্দরকে ইমেজ সংকটে ফেলছে বলছেন বন্দর বিশেষজ্ঞরা। তবে দাবি আদায়ে অনড় আন্দোলনকারীরা। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং টার্মিনাল আন্তর্জাতিক অপারেটরকে অপারেশনের প্রদানের সিদ্ধান্তের বিরুদ্ধে চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীরা আন্দোলন বিরোধিতা করছেন এবং আন্দোলনে রয়েছেন।
যার ফলে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বেশ কয়েকদিন ধরে। এই অবস্থা আসলে কাম্য হতে পারে না। আজকে পিপিপি অফিসে বোর্ড সভা, চট্টগ্রাম বন্দরের বোর্ড সভা করছে। চট্টগ্রাম বন্দরের একটি সুসজ্জিত বোর্ড সভা থাকা সত্ত্বেও, বোর্ডরুম থাকা সত্ত্বেও সেখানে মিটিং করাটা একটি দুর্বিসন্ধিমূলক। সুতরাং আমরা চাই যে সরকার যদি তার কার্যক্রম বন্ধ না করে, কর্তৃপক্ষ যদি তার কার্যক্রম বন্ধ না করে, আমরা অসহায়, আমরা এই আন্দোলন থেকে সরে আসার কোনো স্কোপ আমরা পাচ্ছি না। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। সন্নিকটে রমজান, চট্টগ্রাম বন্দরের এই অচলাবস্থা দীর্ঘস্থায়ী হলে নিত্যপণ্যের বাজার অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলছেন সংশ্লিষ্টরা। নাজমুল সাদিকি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। পণ্যের মান নির্ণয় ও কৃত্রিম জটিলতার কারণে যশোরের বেনাপোল স্থলবন্দরে আটকা পড়েছে রপ্তানি করা সুপারি বোঝাই 150 ট্রাক। বন্দর কর্তৃপক্ষ জানায়, বেনাপোল হয়ে পেট্রাপোল বন্দর দিয়ে রপ্তানিমুখী সুপারির মান পরীক্ষায় ধীরগতি দেখা দিয়েছে। এতে সুপারি বোঝাই ট্রাক আটকা পড়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছে ব্যবসায়ীরা। প্রতিদিন রপ্তানিমুখী ট্রাক প্রতি 2000 টাকা লোকসান গুনতে হচ্ছে তাদের। সংকট কাটিয়ে দ্রুত সুপারির ট্রাকগুলো যাতে পেট্রাপোল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করতে পারে সেজন্য কাজ করা হচ্ছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। মোবাইল ফোনের ব্যালেন্স ব্যবহার করে ডিজিটাল পণ্য বা সেবা কেনার সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে প্রতি মাসে 600 টাকার পরিবর্তে সর্বোচ্চ 2000 টাকার পণ্য ও সেবা কিনতে পারবেন গ্রাহকরা। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। মূলত মুঠোফোন অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের এক আবেদনের প্রেক্ষিতে এই সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তথ্য বলছে, আগে বছরে মোবাইলের ব্যালেন্স ব্যবহার করে কেনা যেত সর্বোচ্চ 2000 টাকার ডিজিটাল পণ্য। নতুন করে সীমা বাড়িয়ে এখন যা নির্ধারণ করা হয়েছে 20,000 টাকা। জানা গেছে, এটির আওতায় 33টি সরকারি সেবা যেমন নাগরিকত্ব, জাতীয়তা, মৃত্যু, এতিম ও বিবাহ সনদ, নতুন ভোটার যাচাই সহ বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক ওটিটি ও বিনোদনমূলক সেবা কেনা যাবে। চিঠিতে বলা হয়, পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন 2024 অনুযায়ী ডাইরেক্ট অপারেটর বিলিং পরিচালনার জন্য একটি নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক, যা প্রণয়নের আগ পর্যন্ত আগামী 30 জুন পর্যন্ত সাময়িকভাবে ডিওবি পরিচালনার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে মেনে চলতে হবে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও সন্ত্রাস বিরোধী আইন। এছাড়া নিষিদ্ধ করা হয়েছে ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল অ্যাসেট কেনাবেচা সহ বেশ কিছু লেনদেন। অবশেষে মার্কিন কংগ্রেসের ভোটে যুক্তরাষ্ট্রের আংশিক শাটডাউন শেষ হলো। কংগ্রেসে পাশ হওয়া বিলের স্বাক্ষর করে আইনে পরিণত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে শাটডাউন এড়াতে পেরেছে দেশটি। বিস্তারিত নেক্সট রিপোর্টে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যয় সংক্রান্ত আইন অনুমোদন করতে কংগ্রেস ব্যর্থ হওয়ায় মাত্র কয়েক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো সরকারি শাটডাউনের মুখে পড়ে যুক্তরাষ্ট্র। শনিবার ভোর থেকে শুরু হওয়া এই আংশিক শাটডাউনের কারণে একাধিক গুরুত্বপূর্ণ ফেডারেল বিভাগের অর্থায়ন সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ক্ষমতাসীন রিপাবলিকান ও বিরোধী দল ডেমোক্রেটিক দ্বন্দ্বে যুক্তরাষ্ট্রে সরকারি ব্যয় সংক্রান্ত বিল অনুমোদন না পাওয়ায় গত 1 অক্টোবর থেকে শুরু হয় প্রথম শাটডাউন। রেকর্ড 43 দিন স্থায়ী হওয়া এই শাটডাউনে লাখ লাখ ফেডারেল কর্মীকে ছুটিতে পাঠানো হয়, আর দেশটির অর্থনীতি প্রায় $11 বিলিয়ন ক্ষতির মুখে পড়ে। শনিবার শুরু হওয়া দ্বিতীয় শাটডাউনের পেছনে সবচেয়ে বড় কারণ অভিবাসন ইস্যু। সম্প্রতি মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের অভিযানে 2 মার্কিন নাগরিক নিহত হওয়ার ঘটনায় দেশ জুড়ে তীব্র প্রতিবাদ দেখা দেয়। এর পরপরই ডেমোক্র্যাটরা অভিবাসন প্রয়োগ নীতিতে সংস্কার না আনা পর্যন্ত বৃহত্তর ব্যয় চুক্তির প্রতি সমর্থন প্রত্যাহার করে নেয়। শুক্রবার মার্কিন সিনেট বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের জন্য অর্থ বছরের শেষ সময় পর্যন্ত অর্থায়নের একটি বিল অনুমোদন করে। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেন্টেটিভস 217-214 ভোটে এই বিলটির অনুমোদন দেয়, আর এর মাধ্যমেই শেষ হয় আংশিক সরকারি শাটডাউন। আর সাময়িক এই শাটডাউন শেষ করতে $1.2 ট্রিলিয়ন বিলে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন আইনে প্রতিরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা, শ্রম ও আবাসন সহ 11টি সরকারি খাতে অর্থায়ন সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত করা হয়েছে। তবে সবচেয়ে বিতর্কিত ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি DHS এর অর্থায়ন মাত্র 2 সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে। মূলত অভিবাসন নীতি নিয়ে চলমান রাজনৈতিক বিরোধ মেটাতে আইন প্রণেতাদের অতিরিক্ত সময় দিতেই এই স্বল্প মেয়াদী ব্যবস্থা। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল।
ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।